আজ থেকে 200 থেকে 250 বছর আগে সেটা একটা গ্রাম ছিল, রায়সিনা ভিলেজ। বিরাট বড় রায়সিনা ভিলেজ ছিল। সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকত। তাদের নামাজ পড়ার জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান, সেই মসজিদটা ওয়াকফ করা হয়েছে। তার জন্য কিন্তু কোনো দলিল নেই, মুখে বলে সেখানে ওয়াকফ করা হয়েছে, ওয়াকফ প্রপার্টি। আর সেই মসজিদ 200-250 বছরের জন্য রয়েছে। সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে? স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে, ফকিরউদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে, আবুল কালাম থেকে আরম্ভ করে, ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে, বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়তো। আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন, তাহলে কি আর ওয়াকফ প্রপার্টি থাকবে না? কেড়ে নেবেন। আমি আমার ছোটবেলায়, আমার মনে আছে, আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি, আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি, সে হরিপাল বলুন, পান্ডুয়া বলুন, আমি গেছি, পড়াশোনা করেছি। তো দরগা দেখা যায়, দরগা ছোট 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 দরগা। আজ থেকে 30 বছর আগেও অনেক মসজিদ ছিল না, কিন্তু দরগা ছিল। সেই দরগাতে সন্ধ্যেবেলায় যখন মা ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতো, আর আমার ঠাকুমা বলতো, যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ায়, ওনার কাছেও প্রার্থনা চাইতে হয়, সেই দরগার সম্পত্তি। এই তো সিকিউরিটি। ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে, আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে? মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে, আর ঠাকুমার নির্দেশে 5-6 বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম, মোমবাতি জ্বালিয়ে আসতাম। আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে পীর বাবার, ওখানে পীর বাবাকে দেখি আর না দেখি, দরগাতে যে মাথা ঠেকালে সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে, এই বিশ্বাস দিয়েই তো আমরা বড় হয়েছি। আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো? সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন? আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন, সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়াকফ প্রপার্টি নয়, এটা মসজিদ নয়, এটা অন্য প্রপার্টি, ওয়াকফ প্রপার্টি নয়। হতে পারে কখনো 100 বছর 100 বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়াকফ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসছে, আমরা জানি যেখানে এখানে মসজিদ আছে, এখানে দরগা আছে, এখানে মুসলিম ইনস্টিটিউট আছে, এখানে মুসলিম হসপিটাল রয়েছে। আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক, আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন, এটা কি কখনো হয় নাকি? এটা কখনো বাস্তব হয়? মেনে নিতে পারি আমি। বছরের পর বছর ধরে রয়েছে, তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি। আজকে কেন হলো? কেন এমন হলো? কিসের আপনাদের এই অধিকার? কেন এই চিন্তা ভাবনা? বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন। মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন। আপনারা ঘুর পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয়, এখানে মন্দির ছিল, এটা দরগা নয়, এখানে মন্দির ছিল। এই লড়াই আমরা লড়তে দেব না, আমরা এই লড়াই লড়তে দেব না। ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর, লাগাতে আমরা দেব না, আগাতে আমরা দেব না। দরকার হলে আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে, কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে, সেই ঐক্যকে নষ্ট করতে দেব না। মুতুয়ালি, আগে মুতুয়ালি লিখিত ভাবেও দেওয়া হতো, ওরেলেও মুতুয়ালি রয়েছে। এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে এ হচ্ছে মুতুয়ালি। মুতুয়ালি কি? মুতুয়ালি হচ্ছে ম্যানেজার, ম্যানেজার অফ দি প্রপার্টি। মুতুয়ালি যদি কোনো ভুল কাজ করে থাকে,
দেখবে কে? ওয়াকফ বোর্ড। আজ যারা বলছে যারা মুতোয়ালি ওরালি অ্যাপয়েন্টেড হয়েছে, আজ তারা চলে যাবে। হয় কখনো কোন আইনের রেট্রোস্পেক্টিভ এফেক্ট হয়? 15 বছর 20 বছর আগে যে সমস্ত মুতোয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না, এটা কখনো হতে পারে না। এটা মেনে নিয়ে যাওয়া যায়? আপনারা বলুন, এ তো মেনে নেওয়া যায় না। সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করত? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে? সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ? কেন্দ্রীয় সরকারের দোষ। সার্ভে কমিশনার, জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে, তার সার্ভে করাটাই কাজ। সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে। কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে? চল বাবু চল, এই মাঠে যাই একটু সার্ভে করি, চল ওই মাঠে যাই একটু সার্ভে করি, করবে? কালেক্টর জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না, সে সার্ভে করবে করতে। কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে, আমি বলবো আপনাদের। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং, এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায়, কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস। এখন থেকে যদি ওয়াকফ কেউ করতে চায়, কোন মুসলিম, সে যদি 5 বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে, তাহলে সে ওয়াকফ করতে পারবে না। আপনি মুসলিম কি মুসলিম নন, তার বিচারটা কি করে হবে? না, তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা, তার মানে নামাজ পড়ছে কিনা, অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা। এটা কখনো হতে পারে? কে বিচারটা করবে? কে বিচারটা করবে? 1963 সালে ভারতবর্ষের সংবিধানে, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট 5 জন কনস্টিটিউশন বেঞ্চে দুটো জিনিস ডিসাইড করেছিল। 1 নম্বর হচ্ছে, আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। আর নামাজ যে মসজিদেই পড়তে হবে তার কোনো কম্পালশন নেই। নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে, তাহলে সেটা কি নামাজ নয়? কি করে ডিসাইড করবেন? আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয়, রিলিজিয়ান হিন্দু, রিলিজিয়ান মুসলিম, রিলিজিয়ান খ্রিস্টান, আমরা কি করি? হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি? তা যদি না হয় তাহলে কি হবে? ধরে নিন এটা ছেড়ে দিন, তাহলে কমরেড সিপিএম দের কি হবে? যারা ধর্মকেই বিশ্বাস করে না, যারা কোনোদিন মসজিদ যায়নি, যারা কোনোদিন নামাজ পড়েনি, সেই কমরেডরা কি করবে? তারা কি মুসলিম নয়? যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না, কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিমবাংলা থেকে এমপি নেই। ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে, তার গলাতে আওয়াজ নেই। ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপিদের থেকে কোনো আওয়াজ নেই। যেই জানুয়ারি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই, ওখানেও শূন্য। তাহলে কি হবে? তাহলে কমরেড সেলিম কি মুসলিম না নন মুসলিম? কারণ উনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে উনি যে মুসলিম, তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য। উনি নামাজে না পড়তে পারেন, কিন্তু উনি মুসলিম। এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেওয়া যায় না। ফাংশন করতে পারবে না,
ফাংশন করলেই তবে, রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে, এটা হয় না। এটা হয় আপনি বলুন তো? যা পাচ্ছে তাই নিয়ে আসছে, সার্ভে কমিশনার তুলে দিচ্ছে। একটা প্রভিশন করেছে, no person shall create a work unless he is a lawful owner of the property and competent to transfer. আরে ভাই, আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াকআপ করতে পারবো, তবেই তো ওয়াকআপ হবে। আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান আমি করতে পারি, অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে? এগুলো কিচ্ছু না। মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে, তাদের বদনাম করার জন্য এই সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে। রেজিস্ট্রি করতে হবে ওয়াকফ প্রপার্টি, ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিট দিয়ে বলেছে 98% ওয়াকফ প্রপার্টি হ্যাজ বিন রেজিস্টার্ড। 98%। কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা? এমন একটা ভাব দেখানো হচ্ছে চারিদিকে ওয়াকফ নিয়ে নামে বিশাল ব্যাপার, ওয়াকফের কোনো রেজিস্ট্রেশন নেই, যে যেখানে বলছে সেটাই ওয়াকফ হচ্ছে। তা নয়, একদমই তা নয়। দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম, ব্রিটিশদের সময় থেকে 150-200 বছর আগে, প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়াকফ নিয়ে বিভিন্ন আইন এসছে, ফেডারেল স্টেট আইন নিয়ে এসছে। সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়াকফ প্রপার্টি নিয়ে করা হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে, বিশাল বড় প্রশ্ন, করিমদা এসছে, আমার অনেক দিনের সিনিয়র, সেই কবে 2001-এ। সবচেয়ে বড় প্রশ্ন এসছে, যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি, তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে, তাহলে আর সেটা ওয়াকফে থাকবে না। ধরুন কোন একটা ওয়াকফ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি, ফাইনাল, সেটা আর ওয়াকফ প্রপার্টির মধ্যে থাকবে না। কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে? সম্পত্তির মালিকানা, সম্পত্তির মালিককে, সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র কে করতে পারে? একমাত্র সিভিল কোর্ট করতে পারে। সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না।